আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলে জীবন গল্পের 11 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। তোমাদের কাছে একটা চাওয়া থাকলো, তোমরা এই ভিডিওতে 2000 লাইক আর 500 কমেন্ট করে দিও। আর কে কোন জেলা থেকে দেখতেছো সেটা কমেন্ট করে জানাবা। আর যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটি সবাই শেয়ার করে দাও। তো চলো আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। সুপ্রিয়া বলল, সরি রে, আমি বুঝতে পারি নাই। আমি বললাম, তখন তো তোরা বললি কে কোথায় ঘুরতে গিয়েছিস, কত আনন্দ করেছিস। আমি না এই ছুটির দিনগুলো রিক্সা চালিয়েছি। দিন শেষে যখন গ্যারেজে যেতাম আমার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। সেই ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। কোনো দোষ না করলেও মানুষের লাথি গুঁতা খেয়েছি। সবসময় মনে হতো আমি মারা যাই না কেন। যখন দেখতাম কারো বাবা মা তাদের সন্তানকে আদর যত্ন করছে, তাদের চাহিদা মেটায়, তখন না আমার ভেতরটা ফেটে যেত। প্রতিদিন এতিমখানায় মানুষের দান করা কাপড় পেতাম, সেটা আবার নতুন বা পুরাতন। এই যে গায়ে যে শার্ট প্যান্ট দেখছিস এটাও এতিমখানার। কিন্তু দেখ আমার শরীর কত বড় হয়ে গেছে। ঈদে সবার সন্তান ভালো ভালো জামা কাপড় পরে, আর আমাদের মতো এতিমদের বেলায় এসব ছেঁড়া নোংরা মানুষের ব্যবহার করা পোশাক পরি। তোরা যখন মাংস খেয়ে হাতটা ফেলে দিস না, তখন খুব ইচ্ছে করে সেই হাতটাই খাই। তোরা যে পরিমাণ টাকা পয়সা ব্যয় করিস না, তার থেকে যদি আমরা এতিমরা শুধুমাত্র 10 টাকা পেতাম না, অনেক খুশি হতাম। তোরা চাইলে বড় রেস্টুরেন্টে গিয়ে চাইনিজে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে পারিস, কিন্তু দিন শেষে আমার মতো এতিমের কপালে ওই ভাতটুকুও জোটে না। তোদের জীবনটা যতটা না সহজ, তার থেকে আমাদের জীবনটা অনেক বেশি কঠিন। বাস্তব জীবন কি তা আমরা জানি, তা আমি বুঝি। 2 টাকা আয় করা যে কত কষ্টের তা আমি বুঝি। ভার্সিটিতে অনেকে পাগল, ছোট লোক, এতিমের বাচ্চা বলে। তাদের বলি একবার বা একদিন এতিম সেজে দেখো জীবনটা কি। নিজে রোজগার করে নিজেই চলতেছি, নিজের ভরণ পোষণ নিজেই করতেছি, আর তোরা তো নিজের বাবা মায়ের টাকা পয়সাই করতেছিস। ইমন বলল, চুপ কর ভাই। আমি বললাম, তোরা পরিবার নিয়ে ছুটি কাটানোর সময় কত মজা করলি, আর আমি দিনরাত রিক্সা চালালাম। তোরা তো ভার্সিটি থেকে বাসায় গেলে বাবা মা সবার ভালোবাসা পাস, এমনকি সামান্য ঘেমে গেলে তোদের মায়ের শাড়ির আঁচলে ঘাম মুছিস। আর আমার বেলায় কিছুই নেই। তোদের মা বাবা নিজ হাতে তোদের খাইয়ে দেয়, আর আমি হাতে ফসকা পড়া অবস্থায় নিজ হাতে ভাত খাই। তোদের মতো না এই গরিব এতিমদের জীবন না। পেটের ক্ষুধা যখন সহ্য করতে পারি না, তখনই তারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে। সুপ্রিয়া বলল, সত্যি বুঝতে পারি নাই রে এতদিন আমরা। আর সত্যি বলতে আমাদের পরিবার কখনো ওই রকম মানুষের সাথে মিশতেও দেয়নি। আমি তো এখনো মনে করি আমাদের মতো সবাই সুখী, কিন্তু বাস্তবে মানুষ যে এতটা কষ্টে থাকে তা আজ নিজ চোখে না দেখলে আর তোর কাছ থেকে না শুনলে জানতামই না। ইমন বলল, ভাই সত্যি রে, তুই অনেক বড় মনের মানুষ রে। তোর মতো করে যদি সবাই বুঝতো আর যদি বুঝাতো, তাহলে মানুষের পাশে মানুষ ঠিকই দাঁড়াতো। আল্লাহ তোর কাছ থেকে মা বাবা ভালোবাসা কেড়ে নিয়েছে তো কি হয়েছে? আজ থেকে আমি সুপ্রিয়া তোকে ভালোবাসা দেব। আজ থেকে তুই আমার বন্ধু না ভাই, আর আজ থেকে তোর জন্য ভালো মন্দের দায়িত্ব আমাদের দুজনের। সুপ্রিয়া বলল, ইমন ঠিক বলেছে রেদওয়ান, আজ থেকে আমি তোকে নতুন ভালোবাসা দেব, নতুন করে নতুন মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরবো। আজ থেকে আমরা 3 জন বেস্টু, ঠিক আছে? ইমন বলল, আমি তো রাজি। সুপ্রিয়া বলল, তাহলে আমার হাতের উপর হাত রেখে ওয়াদা করো। আমি সুপ্রিয়ার হাতের উপর হাত রাখলাম, তার উপরে ইমন রাখলো। এতদিন ছিল শুধু বন্ধু, কিন্তু আজ থেকে 3 জন একে অপরের জান হয়ে গেল। আমার এমন ঘটনা শুনে রিমি তো কান্না করতে থাকে। ওর ইচ্ছে করছে এখনই আমাকে এসে জড়িয়ে ধরতে। রাজেরও একটু হলেও এমন ঘটনা শুনে খারাপ লেগেছে, কিন্তু ইমনকে সুপ্রিয়ার সাথে রাজ মেনে নিতে পারছে না। তারপর ওরা 3 জন পার্কের ভেতরে গেল। পার্কটা নতুন বলে তেমন কিছুই নেই, আর মানুষের আনাগোনাও একেবারে কম। ওরা পার্কের সব জায়গায় ঘুরলো, সবকিছুই দেখে এক জায়গায় বসলো। সুপ্রিয়া বলল, আচ্ছা রেদওয়ান, তুই বললি তোর মা তোকে নিয়ে কাজ করতো, তাহলে কি ওই লোকটার মতো তোর মাকেও এমন অপমান করেছে? আমি বললাম, দেখ, শহরের মানুষের মতো গ্রামের মানুষের মনটা এতটা খারাপ না। ইমন বলল, তোর মা সারাদিন কাজ করে 10 টাকা পেত মানে, সেটা আমি বুঝিনি। আর তোদের কি ছাতা ছিল না? রোদ বৃষ্টির সময় প্লাস্টিক দিয়ে মাথা ঢেকে রাখতো। আমি বললাম, ঘটনাটা ঠিক অনেক আগের। তখন যারা কৃষি কাজ করতো তাদের মজুরি ঠিক এমনই ছিল। এখনো আমাদের এলাকায় মহিলাদের কাজ করলে দুপুরবেলা খাওয়া আর 100 টাকা দিবে, কিন্তু মহিলাগুলো পুরুষের চেয়ে কোনো অংশে কাজ কম করে না। আর ছাতা কেনার টাকা থাকলে তো ছাতা কিনবে। যেখানে প্লাস্টিকের উপর দিয়ে সব করা যায়, সেখানে ছাতা কেনার দরকার কি? সুপ্রিয়া বলল, তুই যে এতিমখানায় ছিলি সেখানে তোর কেউ আপন ছিল না? আর তোরা কি সত্যি ডাল ভাত খেতি নাকি অন্য তরকারি ছিল? আমি বললাম, এতিমখানায় আপন বলতে আমার একটা বন্ধু ছিল যার নাম শাহেদ। সে আমার অনেক আপন ছিল। তো যাদের বাচ্চা হয় না বা নেই, তারা এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিয়ে যেত। তো এক পরিবার অনেক বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নেই, তারা এসে পছন্দ করে। কিন্তু আমি এতিমখানা থেকে যেতে চাই না।
তাই আমার বন্ধু শাহেদকে তাদের সাথে পাঠিয়ে দেয়। এখন শাহেদ নাকি বিদেশে পড়াশোনা করছে আর ওই পরিবারের সবকিছু তার নামে। তবে শাহেদ দেশে আসলে আমাকে এমনভাবে থাকতে দিত না, নিজের মায়ের পেটের ভাই মনে করে সে আমাকে। ইমন বলল, আর কেউ আপন ছিল না তোর? আমি বললাম, এতিমখানার প্রধান মানে যিনি সুপার তাকে আব্বা বলে ডাকি, আর তিনি আমাকে তার সন্তান মনে করে। আর একজন আছে যে হলো এতিমখানার দারোয়ান, সালাম ভাই। আর এতিমখানাটা যেহেতু বিদেশের মানুষের টাকা চলে, সেহেতু এলাকার মানুষ যে জমি দান করেছে আর যারা বড় বড় মাপের মানুষ তাদের পেটে এতিমদের খাওয়ার টাকা চলে যেত। তারা বলে এতিমদের এত ভালো খাবার দেওয়ার দরকার কি? আমাদের এতিমখানায় খুব কম সময় ভালো খাবার দেওয়া হয়, যখন বিদেশি মানুষগুলো আসে তখন। আর এখন এতিমখানাটায় সব ধরনের পড়াশোনা করা হয়, বাংলা আরবি সব ধরনেরই। তবে আমাদের এতিমখানাটা মাদ্রাসা ছিল না, তাই আমরা দাওয়াতও পেতাম না। সুপ্রিয়া বলল, তাহলে তুই কি সেখানে পড়াশোনা করেছিস? আমি বললাম, সেইখানে আমার পড়াশোনা। ইমন বলল, তাহলে তুই ঢাকা শহরে আসলি কি করে? আর তুই তো টিউশনি করতে পারিস। আমি বললাম, নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন, এতিমখানা থেকে ঢাকা রাজুর বাসা এবং ভাসিটি গ্যারেজ, তারপর সব কিছুই ওদেরকে বলে দিলাম। এবার রেদওয়ানের এসব কথা শুনে ওরা দুজন কান্না করে দিল। একটা এতিম ছেলে কতজনের কাছে মার খেয়ে খেয়ে আজ এই জায়গায় এসেছে। আড়াল থেকে রাজরিমি রেদওয়ানের বাকি কথাগুলোও শুনলো। সুপ্রিয়া বলল, এই টাকাটা নিয়ে গিয়ে ঠান্ডা আর চিপস নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে। শোন, সাথে মিনারেল ওয়াটার নিয়ে আসবি। আমি সুপ্রিয়ার কাছ থেকে টাকাটা নিয়ে ঠান্ডা আর চিপস আনতে গেলাম। তখন সুপ্রিয়া ইমনকে যা যা বলল তা শুনে ইমন তো মহা খুশি। আমাকে নিয়ে ওইসব জিনিস আনানো এটা একটা বাহানা ছিল মাত্র, মূল উদ্দেশ্য ছিল রেদওয়ানের বিষয়ে ইমনের সাথে কথা বলা। সুপ্রিয়া বলল, ইমন, রেদওয়ানের বিষয়ে তোর সাথে কিছু কথা বলতে চাই আর তোর সাহায্য চাই। ইমন বলল, কি রকম কাজ? সুপ্রিয়া বলল, আমরা দুজন চাইলে কিন্তু রেদওয়ানের জীবনটা বদলে দিতে পারি। ইমন বলল, কেমন করে? সুপ্রিয়া বলল, আমরা রেদওয়ানের এমন জীবন রাখবো না, তুই ওর জন্য টিউশনের ব্যবস্থা কর, আর আমি ওর পোশাক চলাফেরা সব ঠিক করে দিব, আর সব সময় আমার সাথে রাখবো। দেখবি রেদওয়ান তখন আমাদের দুজনের সঙ্গ ভালো চলাফেরা সবার সাথে উঠা বসা করলে তখন ওর মনের কষ্ট থাকবে না আর সবার ভালোবাসা পাবে তখন। ইমন বলল, বাহ, চমৎকার একটা বুদ্ধি দিলি তো। ঠিক আছে। রেদওয়ান 3টা চিপস 3টা ঠান্ডা ওদের কাছে নিয়ে আসে। 3 জনে তখন খেতে থাকে, কিন্তু রেদওয়ানকে কিভাবে এসব বলবে সেটা ভেবে পাচ্ছে না ওরা। তারপরও সুপ্রিয়া একটু বিশ্বাস নিয়ে রেদওয়ানকে বলল, রেদওয়ান, আজ থেকে তোর রিক্সা চালানো আর ওই গ্যারেজে থাকা বন্ধ। সুপ্রিয়ার এমন কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। সুপ্রিয়া বলল, এখন থেকে তুই টিউশনি করবি এবং তোর থাকার জন্য আমি বাসা দেখতেছি, আর তোর এসব চলাফেরা পরিবর্তন করতে হবে। আমি বললাম, কেন? আমি গরিব বলে তোদের সাথে মিশলে বুঝি তোদের সমস্যা হবে? সুপ্রিয়া বলল, এই উল্টা বুঝিস কেন তুই? আমি আর ইমন সিদ্ধান্ত নিয়েছি তোকে আর কষ্ট করতে দিব না। ইমন তোর জন্য টিউশনির ব্যবস্থা করতেছে, আর আমি তোর সবকিছু কিভাবে পরিবর্তন করা লাগে আমি সব করব। আমি আর ইমন চাই না তুই দুঃখে কষ্টে থাক, বুঝলি আমার কথা? আমি বললাম, না, আমি আর কাউকে টিউশনি করাতে চাই না। যদি আবারও তারা আমাকে ধর্ষক বানায়, তোরা কি আমাকে করুণা করতেছিস নাকি? ইমন বলল, দেবো একটা কানের নিচে তোকে নিজের ভাই মনে করি, বুঝলি? এক ভাই সুখে থাকবে আরেক ভাই কষ্ট করবে, তা কি কখনো হতে পারে? সুপ্রিয়া বলল, তোর কোনো কথায় আর শুনতেছি না আমরা। এখন চল আমার সাথে তোর গ্যারেজে, যা কিছু আছে সব কিছু এখনই নিয়ে আসবি আমার সাথে। সুপ্রিয়ার ইমন জোর করে রেদওয়ানকে সেখান থেকে তার গ্যারেজে নিয়ে গেল। মনে মনে রিমি অনেক খুশি হলো। রিমিও চায় রেদওয়ান সুখী হোক, কিন্তু আমাদের রাজ মনে হয় একটু বেশি মন খারাপ করে ফেললো। যেখানে সুপ্রিয়ার সাথে রাজ থাকতে চায় সেখানে রেদওয়ান এখন সুপ্রিয়ার সাথে থাকবে। রেদওয়ান গ্যারেজে এসে সবাইকে ডাক দিল। দুপুরবেলা সবাই খেতে এসেছে, তাই এই সময় সবাই আছে। রেদওয়ানের ডাক শুনে সবাই রেদওয়ানের কাছে আসলো। এসে দেখে রেদওয়ান তার ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়েছে। সবাই একটু অবাক হলো। তখন আমি বললাম, আবুল চাচা, রফিক ভাই, আমি এখান থেকে চলে যাচ্ছি। আবুল চাচা বলল, কোথায় যাবি তুই? তোর কি কোনো কিছু হয়েছে? আমি বললাম, আরে না চাচা, আমার বন্ধুরা আমার জন্য থাকার ব্যবস্থা আর টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। রফিক ভাই বলল, আলহামদুলিল্লাহ, যাই হোক, অবশেষে তোর একটা ভালো ঠিকানা হলো। আবুল চাচা বলল, দোয়া করি বাবা, যেখানে থাকিস না কেন সবসময় যেন সুখে শান্তিতে থাকিস, তোর জন্য সবসময় মন থেকে দোয়া করি আমি। এদিকে মালিক তখন বলল, আমি তোর জন্য সবসময় দোয়া করতাম, তোর জন্য ভালো কেউ আসুক, তোকে একটু সুখের ঠিকানা দিক। যাই হোক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। রফিক ভাই বলল, আমাদের ভুলে যাবি না তো তুই আবার? আমি বললাম, তোমাদের ভুলে গেলে তোমাদের সাথে আমার বেইমানি করা হবে। তোমরা দুঃখের সময় সঙ্গী ছিলে, তোমরা এই ইতিমকে আশ্রয় দিয়েছিলে, আর আমি কি এতটা অকৃতজ্ঞ নাকি তোমাদেরকে ভুলে যাব? তোমাদের সবার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তোমরা না থাকলে আমি এতদিনে রাস্তায় মরে পড়ে থাকতাম।
আবুল চাচা বলল, মাঝে মাঝে আমাদের কাছেও আসিস বাবা। আমি বললাম, যখনই সময় পাবো তখনই চলে আসবো চাচা। আর সবাই একটু দেখে শুনে রিক্সা চালাবে, যার তার কাছে 2 টাকা বেশি চাইবা না, ভালো মানুষের কাছে 2 টাকা বেশি চেয়ে নিবে, বুঝলে? আর তোমাদের বাড়ির মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে, বুঝলে? আর সবাই ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, নামাজ কালাম পড়বে। মালিক বলল, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই এখন নিজের সুদিনের দিকে খেয়াল রাখ। আর শোন, যারা তোর সুদিনে হাত তুলে দিয়েছে তাদের যদি প্রয়োজন হয়, দরকার প্রয়োজনে তাদের জন্য জান দিয়ে দিবি। আর হ্যাঁ, কোনো মানুষের সাথে কোনো কারণে লাগতে যাবি না। তুই ভালো ছেলে, তোর শরীরে কোনো যেন দাগ না লাগে। আমি বললাম, ইনশাল্লাহ চেষ্টা করব আমি। আর আমার জন্য সবাই দোয়া করবে কিন্তু। আবুল চাচা বলল, সবার দোয়া তোর সাথে আছে বাবা, নিজের খেয়াল রাখিস, আর কোনো কিছু হলে আমাদেরকে জানাস, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। রেদওয়ান ওদের কাছ থেকে কান্না মিশ্রিতভাবে বের হয়ে বাইরে আসে। তারপর সুপ্রিয়া ইমনকে পাঠিয়ে দেয় রেদওয়ানের টিউশনির খোঁজ করতে। ইমন রেদওয়ানের জন্য টিউশনি দেখতে চলে যায়, আর সুপ্রিয়া ওর গাড়ি করে রেদওয়ানকে মার্কেটে নিয়ে যায়। মার্কেটে গিয়ে রেদওয়ানের শরীরের মাপে সব থেকে ভালো দামি পোশাক কিনে দেয়, শো কিনে দিল, হাতের ঘড়ি কিনে দিল, সেলুনে গিয়ে চুল সুন্দর করে কেটে দেয়। তারপর রেদওয়ানকে নিয়ে একটা 20 তলা ভবনে নিয়ে আসে। সেইখানে নিয়ে এসে 7 তলার পুরো একটা অ্যাপার্টমেন্ট রেদওয়ানকে দেয়। এইসব দেখে আমি বললাম, এটা কার বাসা, আর এত বড় বাসার চাবি আমাকে দিলি যে? সুপ্রিয়া বলল, এই পুরো বিল্ডিংটা আমার নামে, আর আজ থেকে 7 তলাটা পুরোটাই তোর নামে। আমি বললাম, মানে? আমি কিছুই বুঝতে পারছি না। সুপ্রিয়া বলল, আরে গাদা, এই পুরো বিল্ডিংটা আমাদের, আর এইসবের মালিক আমি, বুঝলি? আর এই অ্যাপার্টমেন্টটা তোর জন্য, এখন থেকে তুই এখানে থাকবি। নিজেকে আর কখনো ছোট গরিব এতিম মনে করবি না। আমি সব সময় তোর পাশে আছি, বুঝলি? আমি বললাম, এত বড় বাসা আমাকে দিলি কেন? আমার তো একটা রুম হলেই চলতো। সুপ্রিয়া বলল, যদি বুঝতি তাহলে বলতি না, কিছুদিন পর সব বুঝতে পারবি, আর এখন তোর সাথে আমি থাকবো। আমি বললাম, মানে আমার সাথে কেন থাকবি? আর কি বুঝি না আমি? সুপ্রিয়া বলল, সময় আসুক তখন ঠিক বুঝবি, আর কেন থাকতে চাইছি তাও বুঝতে পারবি। আমি বললাম, এখন বল না। সুপ্রিয়া বলল, সবকিছু জলদি জলদি বলতে নেই, আর সবুরে মেও ফলে, বুঝলি? আমি বললাম, আমাকে আবার মেরে ফেলার কোনো পায়তারা করছিস না তো তোরা? সুপ্রিয়া বলল, এবার অতিরিক্ত কিছু বললে এখনই মেরে ফেলবো। কথাটা একটু রেগেই বলল। আমি বললাম, আমি আর কোনো কথা বলবো না, এই যে চুপ হয়ে আছি। সুপ্রিয়া বলল, এই তো ভালো ছেলে, এবার আমার সাথে আয়, তোকে সবকিছু বুঝিয়ে দিই। রেদওয়ান সুপ্রিয়ার সাথে সাথে গেল। পুরো অ্যাপার্টমেন্টের কোথায় কি আছে সবকিছু রেদওয়ানকে বুঝিয়ে দিল সুপ্রিয়া। আর রেদওয়ানও বইয়ের পড়ার মতো সবকিছু মুখস্থ করে নিল। সবকিছু দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়ে গেলে সুপ্রিয়া ড্রয়িং রুমে গিয়ে বসলো। তার কিছুক্ষণ পর ইমন সেখানে চলে আসলো। সুপ্রিয়া বলল, কিরে, তাহলে বাজার করে নিয়ে আসলি? ইমন বলল, শুধু বাজার না, ওর রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। সুপ্রিয়া বলল, গুড, ঠিক কাজ করেছিস। আর হ্যাঁ, টিউশনের কি হলো? ইমন বলল, 2-1 দিনের ভেতরে ব্যবস্থা হয়ে যাবে, আমি কাগজ ছাপিয়ে দিয়ে সব জায়গায় লাগিয়ে দিয়েছি। সুপ্রিয়া বলল, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ইমন বলল, আচ্ছা, তুই তো তোর আব্বুর অফিসে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিস, তাই না? তা না করে এইসব? সুপ্রিয়া বলল, পারতাম, কিন্তু ওর পড়াশোনার ক্ষতি হতো, আর ও আমাদের দুজনে থেকে দূরে থাকতো, তাই দিইনি। ইমন বলল, এটা অবশ্য ঠিক বলেছিস তুই। আমি বললাম, তোরা দুজন আমার জন্য এত কিছু করবি তা আমি ভাবতেও পারি নাই রে। এতদিনে মনে হয় আল্লাহ আমার দিকে তাকালো। সুপ্রিয়া বলল, তুই যদি বুঝতি তাহলে এভাবে বলতি না। ইমন বলল, আমি তোর কথার কোনো মানে বুঝলাম না, আর রেদন বা কি বুঝবে, আমরা তো বন্ধু, তাই না? সুপ্রিয়া বলল, সময় আসলে তুইও বুঝবি, আর তখন তুইও আফসোস করবি শালা। নে এবার চল, ওর সবকিছু এবার ও নিজে ঠিক করুক। ইমন আর সুপ্রিয়া চলে গেল। রেদন রান্না করার সবকিছু ঘরে নিয়ে গেল। সুপ্রিয়ার কিনে দেওয়া সবকিছু সুন্দর করে রেখে দিল। নিজের ব্যাগের কাপড়গুলো তার সাথে রাখলো। পুরো অ্যাপার্টমেন্ট নিজেই পরিষ্কার করলো। নিজের মতো করে সবকিছু সাজিয়ে নিল রেদওয়ান। সব কাজ শেষ করা হলে নিজে রান্না করতে লেগে গেল রেদওয়ান। রান্না করা শেষ হলে বাথরুমে গিয়ে গোসল করে গা মুছে পোশাক পরে খেতে বসলো। সবকিছু করতে করতে রেদওয়ানের রাত হয়ে গেল, তাই খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে গেল। ইমন সুপ্রিয়াকে বিদায় জানিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে প্রতিদিনের মতো ইমন ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইমনের আম্মু বুঝতে পেরে ইমনকে বলতে থাকলো, কিরে আব্বু, আজ তোর আসতে দেরি হলো কেন? ইমন বলল, আম্মু, তোমাকে রেদওয়ানের কথা বলেছিলাম না, মনে আছে তোমার? ইমনের মা বলল, মনে থাকবে না কেন, প্রতিদিনে তো ওর কথা বলিস। ইমন বলল, আম্মু, আজ আমি তার জীবনের অনেক ঘটনা শুনলাম। ইমনের মা বলল, তা কি শুনলি? তারপর ইমন সব ঘটনাই খুলে বলল ইমনের আম্মুকে। ইমনের মুখে রেদওয়ানের এমন কথা শুনে ইমনের মা কেঁদে ফেলল। ইমনের মা ভাবতেও পারে নাই রেদওয়ান এতটা অভাগা হতে পারে।
ইমন বলল, আম্মু তুমি কাঁদছো? আমিও ওর কথা শুনে কেঁদে ফেলেছি। রেদওয়ানা সত্যি অনেক ভালো একটা ছেলে, তাই তো আমি আর সুপ্রিয়া দুজনে ওর জন্য। বাকি সবকিছু সুন্দর করে ইমন বুঝিয়ে বলল। পুরো ঘটনা শুনে ইমনের মা বলল, খুব ভালো করেছিস বাবা। তা সুপ্রিয়া, কি তোর মনের কথা বলতে পেরেছিস, নাকি আমি তোর আব্বুকে ওদের বাসা গিয়ে বিয়ের প্রস্তাব দেব? ইমন বলল, আর কিছুদিন যাক আম্মু, সবকিছু ঠিক করে নেব। ইমনের মা বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, খেতে দিই তোকে। ইমন ফ্রেশ হয়ে এসে ওর আম্মুর সাথে খেতে বসলো। তারপর তারা আরো নানা রকম কথা শুরু করে দিল। সুপ্রিয়ার আজ মনটা অনেক খুশি খুশি লাগছে, নিজের মনের মানুষকে নিজের করে রাখতে পেরেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এতিম ছেলে জীবন গল্পের 11 নম্বর পর্ব এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এখানে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কিন্তু কে কোন জেলা থেকে দেখছো তা কমেন্ট করতে ভুলো না। আর সবাই কিন্তু 2000 লাইক কমপ্লিট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।